হচ্ছে এনার্জি কনভার্সন পয়েন্ট লেকচার 4 রাইট। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে টপিকগুলো কভার করেছিলাম ওগুলো কি সবাই বাসায় দেখে এসেছেন? কয়জন একটু পড়ালেখা করছেন হাত তুলেন তো। আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস কয়জনে? ওকে, সো লাস্ট তিনটা ক্লাস আপনারা কোথায় ছিলেন? প্রথম দিন যে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হয়েছিল এখানে মূলত আমি পুরোপুরি হচ্ছে আপনাদের লেকচার প্ল্যান সম্পর্কে, তারপরে এই কোর্সে হচ্ছে আপনার প্রেজেন্টেশন কবে কি দেওয়া লাগবে, প্রজেক্ট, এগুলো নিয়ে আর কি ডিসকাস করেছিলাম। আর কি কি টপিক আমরা কভার করবো মিড টার্ম ফাইনালের আগে কোয়েশ্চেন প্যাটার্ন এলাবোরেটলি হচ্ছে ডিসকাস করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা ওইটার কোনো রেকর্ডিং নাই, ঠিক আছে? তাহলে যে ক্লাসটা করেন নাই এগুলো সম্পর্কে জানবেন কিভাবে? আচ্ছা এবার আসি সেকেন্ড ক্লাসে। সেকেন্ড ক্লাস থেকেই হচ্ছে আমরা মোটামুটি পড়ালেখা স্টার্ট করেছিলাম। পড়ালেখা বলতে কি একদম হলো আপনাদের বেসিক যেগুলো লাগবে থ্রুআউট দ্য কোর্স সেই টপিকগুলো সম্পর্কে স্পেসিফিক ওয়েতে একদম ডিসকাস করা হয়েছে অ্যানিমেটেড কিছু ভিডিও দিয়ে, ওগুলো আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। সো সেকেন্ড ক্লাসটাও আপনি মিস করলেন, দ্যাট মিনস হচ্ছে আপনার থ্রুআউট দ্য কোর্সের যে বেসিক সেই জিনিসটা আপাতত ক্লিয়ার নাই। তো যে রত্নরা ক্লাসে আসেন নাই আমি ধরেই নিচ্ছি যে তাদের অলরেডি পিএইচডি কমপ্লিট, যার জন্য হয়তো ক্লাসটা ইম্পর্টেন্ট না। সো আমাকে হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ফিল্ড, তারপরে হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এগুলো সম্পর্কে কি বলতে পারবেন? কোনো যে কোনো একটা টপিক সম্পর্কে যারা ক্লাস করেন নাই? যদিও এটা হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের কিছু টপিক, সো আপনার জানা থাকতেই পারে। ক্লাস যেহেতু করেন নাই আমি ধরে নিচ্ছি কনফিডেন্ট লেভেল ওই লেভেলে ছিল দেখেই আসেন নাই। তো বলেন দেখি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল সম্পর্কে কোনো আইডিয়া আছে? আচ্ছা নাই। এরপরে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে। ম্যাগনেটিজম কি? চুম্বকত্ব। আমি মিনিং জিজ্ঞেস করিনি, আমি এখানে গুগল ট্রান্সলেটর নিয়ে বসে আছি, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে বললাম। যখন আপনাকে কি বা এটার কাজ জিজ্ঞেস করা হবে দ্যাট মিন্স আই ওয়ান্ট টু নো দ্য মেকানিজম, ঠিক আছে? ওইটার ফিজিক্সটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, মিনিং না। ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আইডিয়া আছে? জি না। কি সেটা? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মানে এমন একটা স্থান যেই স্থানে আপনার মানে তড়িৎ আবৃত থাকে। কি হয়? মানে তড়িৎ আবৃত থাকে মানে ওইখানে কোনো একটা এগুলো আপনার ক্রিয়েট হয় কিভাবে, মানে কিভাবে পাচ্ছে এই জিনিসগুলো আমরা? ম্যাডাম কিছু আছে ন্যাচারালি থাকে পৃথিবীতে, আবার কিছু আছে ম্যাডাম আমাদের এই বাইরে মানে এক ধরনের চুম্বকত্ব দিয়ে ম্যাডাম তৈরি করা হয়। আরেকজন যে আসেন নাই সে বলেন তো ম্যাগনেটিজম তারপরে ইলেকট্রিক ফিল্ড এগুলো সম্পর্কে কি জানেন? আজকে হচ্ছে আমাদের ফোর্থ ক্লাস, দ্যাট মিন্স হলো আপনারা তিনটা ক্লাস মিস করেছেন। প্রথমে ইন্ট্রোডাক্টরি ক্লাসেরটা যদি আমি ধরেও নেই যে বন্ধুদের দিকে জেনে নিতে পারবেন, সেকেন্ড আর থার্ড ক্লাসের সব কনসেপ্ট হচ্ছে আপনার যত সামনের দিকে যাবেন ওয়ান বাই ওয়ান থাকবে। যেমন আজকে আমি একটা স্লাইড হচ্ছে আপনাদেরকে গ্রুপে আপলোড করেছিলাম আর সবাইকে বলা ছিল যে এটা আপনারা দেখে আসবেন। আজকে আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করবো। সো যারা মিস করছেন তারা একটু দেখেন যে কোন কোন টপিক অলরেডি আমাদের পড়ানো শেষ। First of all, we discussed about magnetism. So এখন আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকিশ ডেফিনেশন। এটা মুখস্থ করে পরীক্ষায় আদৌ লিখতে পারবেন কিনা কিছু, কিংবা এই কনসেপ্টটা কাজে লাগাতে পারবেন কিনা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, ঠিক আছে? কারণ আপনার হচ্ছে পরীক্ষায় স্ট্রেট ফরওয়ার্ড কখনোই হলো ডেফিনেশন চাওয়া যাবে না যে রাইট ডাউন অ্যাবাউট ম্যাগনেটিজম অর হোয়াট ইজ ম্যাগনেটিজম, এই টাইপের কোয়েশ্চেন আপনাদের করা হবে না। তাহলে কি করতে হবে বা কেন এই জিনিসগুলো আমরা পড়লাম? কারণটা হচ্ছে এই কনসেপ্টগুলো আপনাদেরকে ইউজ করতে হবে, বুঝা গেল? সো আপাতত আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাগনেটিজম ইজ দ্য ফোর্স exerted by magnets when they attract or repel each other. Magnetism is caused by the motion of electric charges. So এইটুকু পরে কিছু আদৌ বুঝলেন? বুঝলেন না? আচ্ছা যারা ক্লাস করেছিলেন তারা একটু বলেন এই যে আমাদের হচ্ছে ম্যাগনেটিজমের যে কনসেপ্টগুলো ছিল ওর সাথে এখানে কিছু অ্যানিমেশন দিয়ে ফিগার ড্র করা আছে, এগুলো কি রিলেট করতে পারছেন?
নর্থ সাউথ পোল এরকম ভাবে আসার কারণে কি হচ্ছে, বা হচ্ছে দুইটা যদি সেম পোল থাকে তাহলে কি হয়, বা এই কনসেপ্টগুলো সম্পর্কে যতটুকু যা আইডিয়া আছে একটু শেয়ার করেন। সবাইকে দেখে আসতে বলা হয়েছিল, বলেন। North south attracts, same pole repels. ওকে, নেক্সট। আর Instead the magnet's repel goes to south to north. ভেরি গুড, নেক্সট। When attraction happens, there are uniform magnetic fields between them. ওকে, ফাইন। আর কেউ? And when they repel, there is a null point where no magnetism occurs. Like from north to north, in the middle there is a null point. ফাইন, গুড কনসেপ্ট। আপনি? When inside magnetic south to north pole, inside actor magnetic ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কি কি মনে আছে বলেন। এখানে তো একদম আপনার বইয়ের ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য রিজিয়ন অ্যারাউন্ড আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অর আ মুভিং ইলেকট্রিক চার্জ উইদিন which the force of magnetism works। এখানে আপনার অনেকগুলো টার্ম আছে। নাম্বার 1 ম্যাগনেটিক ফিল্ড, দেন হচ্ছে আপনার ম্যাগনেটিজম। এগুলো সম্পর্কে একেবারে স্টেপ বাই স্টেপ ক্লাসে ডিসকাস করা হয়েছিল একটা অ্যানিমেটেড ভিডিও দিয়ে, মনে আছে স্পেসক্রাফটের। সো এখানে স্পেসক্রাফটের যখন আপনার স্টার্টিং এ কি হয়, একটা হচ্ছে বার ম্যাগনেট দেখা গিয়েছিল, রাইট? তার পাশে হচ্ছে শিল্ড ক্রিয়েট করছিল। শিল্ড কেন ক্রিয়েট করেছিল? যাতে হচ্ছে বাইরে কেউ এখানে এসে অ্যাট্রাক্ট করতে না পারে। ধরনের একটা অ্যানিমেশন আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সো ওইটার একটু মাথায় আনেন, এনে জিনিসটাকে রিকল করে আমাকে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে নিজের মতো করে একটু বোঝায় দেন। চাইলে এখান থেকে একবার রিডিং করে নিতে পারেন। যে most of us have some familiarity with everyday magnetic objects and recognize that there can be forces between them. Forces কথাও এখানে বলা ছিল। We understand that magnets have two poles and that depending on the orientation of two magnets there can be attraction, that means opposite pole, south এর সাথে north, right? Or repulsion, that means similar force, অর্থাৎ north to north or south to south. We recognize that there is some region extending around a magnet where this happens. The magnetic field describes this region. আর আরেকটা জিনিস এখানে বলা হয়েছিল যে যখনই এরকম ভাবে আসে, এটা ওরিয়েন্টেড না থাকলেও একদম সাথে সাথে হচ্ছে নিজেদের মধ্যে আবার অ্যারেঞ্জ করে ফেলে। মনে আছে সবার? আচ্ছা, তাহলে এখন তো অনেক কিছুই আমি আবার মনে করে দিলাম। এবার নিজেদের মতো করে যে কোনো এক দুইজন আমাকে বলেন তো কি কি করেছেন বা কি মনে আছে। Process. ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে iron fields আয়রন ফাইলিংস। arrange defined pattern in কি বলে আয়রন ফাইলিংস তো অনেক পরের যে কনসেপ্টটা আছে সেটা যখন আসে তখন আর ডিফারেন্ট প্যাটার্নে থাকলেও নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে একটা অ্যারেঞ্জ প্যাটার্নে হচ্ছে আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল জিনিসটা রিফর্ম করে। তো ওইটা তো আমাদের নেক্সট কনসেপ্ট। প্রথমে শুরুটা করবেন কিভাবে? Magnetic bar and pulls a sheet around it and then pulls a iron field directly are going to make a definite pattern which is called magnetic field. ডেফিনিট প্যাটার্নটা কি মানে করে ওইটাই কি আপনার ম্যাগনেটিক ফিল্ড? And from this picture you can see that forms a pattern but স্ক্যাটার্ড অবস্থায় যদি থাকে সেটা হচ্ছে একটা প্যাটার্ন ফর্ম করে, রাইট? এরপরে হচ্ছে আপনাকে যে নর্থ টু সাউথ বলে কোনটা কোন ডিরেকশনে যে ডিরেকশনগুলো নিয়ে বলতে হবে, যে ম্যাগনেটিক বারের ক্ষেত্রে ডিরেকশনটা কোন সাইডে যাচ্ছে আর আউটসাইডের যে ফিল্ডগুলো আছে সেটা ডিরেকশন কোন দিকে যাচ্ছে। north to south. north to south and inside the bar magnet is south to north. আর এটা হচ্ছে আপনার দুই ডিরেকশনে যাওয়ার কারণে কি হয়? Activates the force. এত সহজভাবে বোঝাই দিচ্ছি তারপরও যদি না কাজ হয়। আচ্ছা, আজকে হচ্ছে যেহেতু অনেকে নতুন আছেন, ফর দ্য লাস্ট টাইম আমি মানে টপিক বা টার্মগুলো সম্পর্কে আরেকবার ডিসকাস
ডিসকাস করছি। এরপরে যদি কেউ এবারও মিস করেন বা পড়ালেখা বাসায় না করেন তাহলে আমার আর কিছু করার থাকবে না। স্টেপ বাই স্টেপ দেখেন, এখনই কেউ কিছু লিখবেন না, আমি যেখানে যেখানে হচ্ছে আপনাদেরকে একটু বোঝাবো ওই জায়গাগুলো খেয়াল করেন। Today is magnetic field. You are late again. Hurry up. Something is wrong. The region surrounding a magnet in which the force of the magnet can be experienced is called its magnetic field. Seems like a nice spot to relax. It's an alien ship. We must be careful. Run! Take a bar magnet and keep it on a table. Wow, such a colorful spacecraft. Let's go there. Activate transparent sheet. আচ্ছা, A transparent যাদের কাছে নোট করা আছে তাদের আর লেখা লাগবে না, জাস্ট দেখেন। আর যাদের কাছে লেখা নেই এই পয়েন্টগুলো নোট করেন। আমাদের মেইন টার্গেট কি ছিল যে একটা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হয় এটা দেখা, রাইট? সো ইন অর্ডার টু ভিউ আ ম্যাগনেটিক ফিল্ড, নাম্বার 1, take a bar magnet and keep it on a table. Number 2, keep a transparent sheet on the top of the magnet. তাহলে ফার্স্টে কি হলো, যখন হচ্ছে একটা এলিয়েন শিপ ওরা মনে করছে ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে যখনই ওইগুলো অ্যাট্রাক্ট করতে আসছিল এখানে একটা ট্রান্সপারেন্ট শিল্ড তৈরি করেছিল, রাইট? কেন ট্রান্সপারেন্ট শিল্ড তৈরি করা হয় বা হচ্ছে এটার মেকানিজমটা কি এটা আমরা একটু পরেই দেখতে পারবো। সো ফার্স্টে হচ্ছে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। আপনাকে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে জানতে গেলে আপনার কাছে একটা বার ম্যাগনেট থাকতে হবে, আর এর পাশে হচ্ছে কি করতে হবে, ম্যাগনেট যেটা আছে ওটার উপরে একটা ট্রান্সপারেন্ট শীট রাখতে হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আজকে যাদের ফার্স্ট ক্লাস খাতায় লিখতে থাকেন এগুলো। আর গ্রুপে যদি থাকেন, গ্রুপে ভিডিওগুলো শেয়ার করা আছে, এটা বাসায় যে আবার দেখবেন। on top of the magnet. Now, some iron filings. And sprinkle them on the paper. Arrange yourself properly. দেখেন আমাদের বইগুলোতে যে হচ্ছে ফিগারটা আপনারা দেখে থাকেন ওটা হচ্ছে এটা, ঠিক আছে? যে আমাদের যে আয়রন ফাইলিংস গুলো থাকে ওইটা আপনি একটা পেপারে নেওয়ার পরে এটা কিন্তু বিভিন্ন ভাবে স্ক্যাটার্ড ওয়েতে থাকে, রাইট? কিন্তু এটা যখনই আপনি নেবেন সাথে সাথে কি হয়, আয়রন ফাইলিংস গুলো নিজেদের মধ্যে আবার রিঅ্যারেঞ্জ করে ফেলে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে ইন রিয়ালিটি দ্য আয়রন ফাইলিংস উইল অ্যারেঞ্জ ইমিডিয়েটলি আফটার গেটিং স্প্রিঙ্কলড, মানে যখনই আপনি এটাকে ছড়িয়ে দিলেন সাথে সাথে আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে, আর এই প্যাটার্নটাই হচ্ছে তারা ফলো করে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে নর্থ পোল আর সাউথ পোল এখানে কি আপনার হচ্ছে কম্পারেটিভলি বেশি না? আর যত হচ্ছে আপনার দূরে যাচ্ছে তত কি হয়, আস্তে আস্তে কমে যায়। এটা আপনারা
অনেকটা হচ্ছে একটা অ্যাটমের সাথে কম্পেয়ার করতে পারেন। অ্যাটমের মধ্যে কি কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে, তাই না? তো ইলেকট্রনগুলো মানে নিউক্লিয়াসের কাছাকাছি কারা থাকে? যাদের হচ্ছে কি বলেন? ইলেকট্রন না, ইলেকট্রন তো প্রত্যেকটা শেলেই থাকে। নিউক্লিয়াসে থাকে কে কে? প্রোটন আর নিউট্রন থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়তে থাকে শক্তি বাড়ে না কমে? শক্তি কমতে থাকে। হ্যাঁ, আর নিউক্লিয়াসের একদম কাছাকাছি যারা থাকে তাদের কি হয়? অ্যাট্রাকশন ফোর্সটা বেশি থাকে। এখানেও একই অবস্থা, নর্থ পোল সাউথ পোলের একদম কাছে যেগুলো থাকবে এদের মধ্যে কি অ্যাট্রাকশন ফোর্স বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। The iron filings will start arranging in a definite pattern around the magnet. This pattern is called a magnetic field. The lines along which the iron filings arrange are called magnetic field lines. The magnetic field lines show the direction and strength of the magnetic field. Magnetic field lines always start from the north pole of the magnet and end at the south pole. আচ্ছা, যারা ক্লাস করেছিল তাদের এই কনসেপ্টটা মনে আছে? তারা কি বলতেছিলেন যে ম্যাগনেটিক ফিল্ড লাইন যেগুলো থাকে এটা স্টার্ট করে কোথা থেকে? নর্থ পোল, আর শেষ হয় কোথায়? সাউথ পোলে। আর ম্যাগনেট বার যেটা আছে, ম্যাগনেট বারটার এরকম কি ধরনের থাকবে ডিরেকশন? সাউথ পোল থেকে হচ্ছে নর্থ পোল, মানে দুইটা দুই ডিরেকশনে। সো এখানে যেহেতু হচ্ছে দুইটা দুই ডিরেকশন, এটা কি হয়? একটা ক্লোজ লুপ ক্রিয়েট হয়। আর ক্লোজ লুপ ক্রিয়েট হলো ফাইন, বাট কোন লাইনকে একটা আরেকটাকে কাট করা বা ওভারল্যাপিং এই ধরনের কোনো কিছু হয় না, কোনো কিছু এখানে হবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তারা খুবই সুন্দর একটা সিস্টেমিক ওয়েতে যাচ্ছে। কারণ আপনার ম্যাগনেটিক ফিল্ড লাইনটা শুরু হচ্ছে নর্থে, শেষ হচ্ছে সাউথে, আর এই লাইনগুলো যাচ্ছে সাউথ টু নর্থ। দ্যাট মিন্স এখানে হচ্ছে আপনার খুব সুন্দর করে একটা লুপ ক্রিয়েট হবে যেখানে কোনো ওভারল্যাপিং থাকবে না বা কোনো লাইনসকে কাট করবে না। সবার কাছে কি ক্লিয়ার এতটুকু? Inside the magnet, their direction is from the south pole to the north pole. Thus, the field lines form closed loops. Field lines never cross or intersect each other. আচ্ছা, এই পয়েন্টগুলো বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? আপনারা দুজন বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন তো? আপনি বলেন। এখানে যে পয়েন্টগুলো লেখা আছে দেখেই বলেন, অসুবিধা নাই। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমাকে একটু মানে বোঝাই দেন যে এখানে কি কি বলা আছে। ম্যাগনেটিক ফিল্ডের কি অবস্থা, কিংবা হচ্ছে আপনার এখানে ম্যাগনেট বার যেটা আছে ওইটা ডিরেকশনটা কেমন, আর ডিরেকশন দুইটা অপোজিট হওয়ার কারণে কি সুবিধা হলো, এই কনসেপ্টগুলো একটু ওয়ান বাই ওয়ান করেন, নিজের মতো করে বলেন, অসুবিধা নেই। পাশের জন বলেন কি বুঝলেন? ম্যাম, একটা ম্যাগনেটের মানে সাউথ পোল থেকে নর্থ পোলে ইলেকট্রনগুলো আসা যাওয়া করে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে ম্যাগনেটের ডিরেকশনগুলো নর্থ পোলে যে ইয়েটা থাকে এটা ম্যাডাম সাউথের দিকে আসতে থাকে। আর আরেকটা হচ্ছে ম্যাম থার্ড লাইনটা হচ্ছে যে এই লাইনগুলো বা এদের ম্যাগনেটিক ফিল্ড একটার সাথে আরেকটা কখনো ইন্টারসেক্ট করে না বা ওভারল্যাপিং হয় না। আচ্ছা, এখানে আমরা ইলেকট্রনের কনসেপ্টে ভাবে না নিয়ে আসি, জাস্ট ম্যাগনেটিক ফিল্ড লাইন বা ম্যাগনেটের যে ডিরেকশন সেগুলো দিয়ে বলি। যে বোঝেন না খেয়াল করেন, ম্যাগনেটিক লাইন যেগুলো আছে এই যে এই লাইনগুলোকে কি আমরা ম্যাগনেটিক লাইন বলছিলাম না? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক লাইনের ক্ষেত্রে আমাদের ডিরেকশনটা কোন সাইডে যাচ্ছে? নর্থ থেকে হচ্ছে সাউথের দিকে, রাইট? দেখেন প্রত্যেকটারই নর্থ টু সাউথে যাচ্ছে। আর ম্যাগনেট যেটা আছে অর্থাৎ এই যে ইনসাইড দ্য ম্যাগনেট এটার ডিরেকশনটা কোনটা ছিল? সাউথ পোল টু নর্থ পোল, রাইট? তাহলে দুইটা যখন দুই ডিরেকশনে যাচ্ছে, অ্যানিমেশনটাতেও আপনারা দেখলেন যে এই সাইড থেকে এসে আপনারা একটা ক্লোজ লুপ জেনারেট করছে, তাই না?
তো সার্কিটের ক্ষেত্রে আপনারা করে রাখছেন যে হচ্ছে সব সময় আমাদের কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি লাগে, ক্লোজ সার্কিট লাগে। এখানে হচ্ছে আপনাদের একটা ক্লোজ পাথ তৈরি করতে হবে। তো যেহেতু দুই ডিরেকশনে, সুতরাং আসার পরে এখানে আপনার একটা ক্লোজ লুপ তৈরি হলো। আর এখানে যে ফিল্ড লাইনগুলো আছে এটার অ্যারেঞ্জমেন্ট এমন ভাবেই থাকে যে এরা কখনোই একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না, অথবা হচ্ছে কোনো ওভারল্যাপিং বা কাট লাইনিং কিছুই হবে না। জিনিসটা কি ক্লিয়ার? সো এক্সামে যদি আপনার এই ম্যাগনেটিক ফিল্ডের কোনো কনসেপ্ট আসে আর এই ডায়াগ্রামটা ড্র করতে হয়, মেক শিওর আপনি কলম দিয়ে আঁকছেন কি পেন্সিল দিয়ে আঁকছেন ওইটা আমার দেখার বিষয় না, এই লাইনগুলো যাতে কোনোটাকে হচ্ছে আপনার ইন্টারসেক্ট না করে। ওভারল্যাপিং না করার কারণটা কি, এর বিষয়ে ওভারল্যাপিং না করার কারণটা হচ্ছে কি, দেখেন আপনার এই ম্যাগনেটটা যেটা আছে, ম্যাগনেটের সাথে এই লাইনগুলো হচ্ছে যেরকম ভাবে বিন্যস্ত থাকে বা আপনার যে অ্যারেঞ্জমেন্ট এটা ঘুরে, সেখানে কিন্তু ওভারল্যাপিং এর কোনো সুযোগ নাই। কেন সুযোগ নেই জিনিসটা খেয়াল করে দেখেন, একটা লাইন হচ্ছে আপনার এই সাইড থেকে আসছে, এইটা একটা করে লুপ ক্লোজ করে ফেলতেছে, আবার আসছে একটা করে লুপ ক্লোজ করে ফেলছে। যদি এই ক্লোজটা করতে না পারতো তাহলে হচ্ছে আপনার ওভারল্যাপিং এর একটা সুযোগ থাকতো। বুঝতে পেরেছেন? মানে ক্লোজটা কেন হচ্ছে বুঝি নাই এটার মেকানিজমটার জন্য, মানে আপনার এই ম্যাগনেটের সাথে ম্যাগনেটিক ফিল্ডের যে মেকানিজমটা, এই মেকানিজমের কারণে কোনো ওভারল্যাপিং এখানে হয় না। যেমন ধরেন আমরা যখন এই যে কারেন্টটা ফ্লো করি, ধরেন একটা সার্কিটে এখানে আমার একটা ব্যাটারি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এরকম ভাবে দেয়া আছে, আমরা কোন দিক থেকে ফ্লো করতেছি, এরকম ভাবে একটা ক্লোজ লুপে আমরা কারেন্টটাকে পাস করাচ্ছি না। এই কারেন্টকে আপনার কখনো যদি সার্কিট ক্লোজ থাকে এই জায়গা থেকে ব্রেক করতে পারবে? যদি সার্কিটটা ক্লোজ থাকে করবে না, কিন্তু কি করবে, ও টোটাল লুপটাই হচ্ছে আপনার ফ্লো করবে। আবার এইদিকে যদি আপনার একটা মিউচুয়াল লুপ কানেক্টেড থাকে তখন কি করে, এই কারেন্টটা হচ্ছে আপনার দুইটার মধ্যেই যাচ্ছে, তাই না? তো এইগুলো হয় কেন বলুন তো? আরেকটা পথ পাইছে কারেন্টের রিলিজিয়নে হচ্ছে যে ও মানে অলওয়েজ স্ট্রেট লাইনে চলবে। আরেকটা পথ পাইছে, সে যাওয়ার জন্য আরেকটা পথ পাইছে। লিনিয়ার ডিরেকশন ফলো করার জন্য যদি ইন্টারসেক্ট করে তাহলে ডিরেকশন না, ওইদিকে আমি একটু পরে আসতেছি, এটার কথাটা আগে শেষ করতে। কোশ্চেন আবার মানে ধরেন এই যে আমরা প্রথম ক্লাসে কারেন্ট সম্পর্কে ডিসকাস করেছিলাম না, যে কারেন্টটা আসলে কিভাবে তৈরি হচ্ছে বা কেন হচ্ছে, এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। ওইটা থেকে এই কনসেপ্টটা আমাকে একটু বুঝায় বলেন তো, যে কারেন্টটা এই ডিরেকশনে এরকম ভাবেই কেন ফ্লো করছে, কিংবা আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজও চাই, কোনো জায়গায় তো ব্রেক করে না, রাইট? তো ফুল পাথটাই আপনার ক্লোজ করে আসতেছে, আবার যদি কোনো মিউচুয়াল লুপ পাই তখন ওই দুইটার মধ্যেই কারেন্টটা আপনার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এগুলোর কারণটা কি? ইজি ওয়ার্ড আছে, ইজি পাওয়া বিকজ তো লং রান না হবে, ইজি ইজ টু মুভ দ্য প্রসেস না, কারেন্ট তো সিগন্যাল পাওয়ার জন্য আচ্ছা সবাই মানে সার্কিটের কোর্স করছেন না, একদম মনোমান যেটা, সবাই এটা একটা টাস্ক থাকবে, একটু লিখে রাখেন তো। নেক্সট ক্লাসে এসে আমাকে বলবেন যে আমি প্রথম ক্লাসে যে কারেন্টের এক্সপ্লেনেশনটা দিলাম ওর সাথে রিলেট করে যে এগুলো কেন হচ্ছে বা এর মেইন কারণটা কি, এইটুকু আমাকে একটু বলুন। কারেন্ট চলার আরেকটা পথ পাইছে, এই জন্য সে ওদিক দিয়ে যাচ্ছে। কারেন্টের রিলিজিয়নই তো হচ্ছে যে কারেন্ট মানে ওয়েভ থাকলে চলে যাবে, যদি ইয়ে থাকে যদি হচ্ছে আপনার মিউচুয়ালি কোনো একটা কিছু কানেক্টেড থাকে তখন তাহলে হচ্ছে চলে যাবে। কারেন্টটা দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কারণটা কি, এখানে আপনার যে ভোল্টেজ সোর্সটা আছে এই ভোল্টেজ সোর্সের কি এদিকেও আসবে না? হ্যাঁ, আসবে। আর আমরা ওহমস ল থেকে কি জানি যে V is equal to IR, তাহলে I যখন আমি ক্যালকুলেট করতে যাব V ডিভাইডেড বাই R, দ্যাট মিন্স হচ্ছে আমার যত জায়গায় এরকম ভাবে ড্রপ খাবে সব জায়গা থেকে আমার একটা কারেন্টের ফ্লো থাকবে, তাই না? আর এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এদের যে অ্যারেঞ্জমেন্টটা আছে ওই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কোন পাথটা মানে ফলো করতেছে আপনার, নর্থ থেকে সাউথে যাচ্ছে, আর এদিকেরটা কোন দিকে যাচ্ছে, সাউথ থেকে নর্থ। সাউথ থেকে নর্থে যাচ্ছে। তাহলে যখনই আমার একটা জিনিস এভাবে এসে এরকম ভাবে পাস করে যাচ্ছে, এটা কি পুরোটা মিলে একটা ক্লোজ হয়ে গেল না? যখনই ক্লোজ হয়ে যাচ্ছে তখনই কি এখানে আমার ওভারল্যাপিং এর কোনো সুযোগটা আসতেছে? সুযোগটা আসছে না। তো
বুঝে গেল এখন? দেখেন ওইটাই হচ্ছে আপনার যে অ্যানিমেশনের মধ্যে এখানে দেখানো হয়েছিল, হয়তো জিনিসটা খেয়াল করতে পারেন। এই যে এটা এসে এই জায়গাটার মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে, আবার এই লাইনটা এসে হচ্ছে আপনার এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। সো এই জায়গাতে কোনো ওভারল্যাপিং এর বা ইন্টারসেক্টের কোনো সুযোগ নাই। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছেন আপনি? Field lines never cross or intersect each other. The closeness of the magnetic field lines tells us about the strength of the magnetic field in that area. The more closely packed lines indicate a stronger magnetic field. আচ্ছা, এই কনসেপ্টটা একটু আগে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছিলাম হচ্ছে ওই যে ইয়াকে অ্যাটম দিয়ে। অ্যাটমের ক্ষেত্রেও যেমন একদম ক্লোজ যেটা থাকে ওইটার ক্ষেত্রে কি অ্যাট্রাকশন ফোর্সটা বেশি কাজ করে, আর যখনই আপনারা ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টে আসবেন এক্স্যাক্টলি সেম টাইপের এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখার ট্রাই করবেন। The closeness of the magnetic field lines tells us about the strength of the magnetic field in that area. The more closely packed lines indicate a stronger magnetic field. তাহলে most closely packed line কোনগুলা? এই জায়গা, আবার এই সাইডে রয়েছে এই রেজিয়নটুকু। সো এই দুইটা রেজিয়নে হচ্ছে আমাদের কি হবে, সবথেকে স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে এটা ক্রিয়েট হবে। বোঝা গেল? আমি কিন্তু আবার কোশ্চেন করব, না বুঝলে জিজ্ঞেস করেন। তাহলে কি therefore we can see more iron filings taking at that poles, অর্থাৎ এই দুইটা পোলে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আয়রন ফাইলিংসটা হচ্ছে আপনার থাকে। Therefore, we can see more iron filings sticking at the poles. As the lines spread out, the magnetic field weakens. আর এটাই যে সহজভাবে বুঝিয়েছিলাম যে যখনই আপনার একটা অ্যাটমের থেকে মানে নিউক্লিয়াসের থেকে এগুলো যত দূরে থাকবে এই শেলগুলোর হচ্ছে আপনার অ্যাট্রাকশন ফোর্স তত কমতে থাকে। এখানেও সেম, যত হচ্ছে আপনার দূরের লাইনগুলোতে যাবে ম্যাগনেটিক ফিল্ডটা তত বেশি হচ্ছে উইক হয়ে যায়। ক্লিয়ার? সো অ্যাটমের সাথে কিন্তু এটা আপনাদেরকে জাস্ট কম্পেয়ার করছি আমি বোঝানোর সুবিধার্থে। কেউ আবার পরীক্ষার সময় অ্যাটমের কোনো কনসেপ্ট দয়া করে এখানে লিখে ফেলেন না, তাহলে আবার ভুল হয়ে যাবে। Why did I come here? That was the best time of my life. ওই এসে বিপদে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, সো এবার আমরা মেইন পড়ালেখায় চলে আসি। আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে তাহলে সবার এখন আইডিয়া আশা করি হয়েছে, তাই না? তাহলে এই স্লাইডটা যেটা আছে এই স্লাইডের হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টপিকই অলরেডি কভার করা শেষ। আমি আপনাদেরকে জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাই দেই। ম্যাগনেটিজম সম্পর্কে আশা করি এখন সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। ম্যাগনেটিজম দিয়ে আপনার অনেক কিছুই লেখা আছে, তো শুধুমাত্র যে জিনিসটা মানে ক্লাসে কনসেপ্ট যেগুলো বোঝানো হয়েছিল ওইগুলো মাথায় রাখেন, কারণ আমি বারবার করে আপনাদেরকে বলছি এখান থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোনো থিওরিটিক্যাল কোশ্চেন লিখতে দেওয়া হবে না, এই কনসেপ্টগুলোকে ইউজ করে আপনার অ্যানসার করতে হবে। এরপরে হলো ম্যাগনেটিক ফিল্ড। Magnetic fields can be used to make electricity. এর কারণটা কি সেটাও আপনারা জানেন। ম্যাগনেটিক ফ্লাক্স, আচ্ছা ফ্লাক্স ডেনসিটি এগুলো জাস্ট একবার একটু জাস্ট গো থ্রু করবেন, আর কোনটার কি ইউনিট এগুলো জেনে রাখেন, অনেক সময় অঙ্ক করতে লাগবে। লাস্টের স্লাইডটা বুঝে নেয়, ওই যে আঙুল দিয়ে ঘষা দেওয়ার পর কিভাবে যেন জিনিসটা বুঝে নেয়। নিয়ে আসতেছি। এটা এটা হচ্ছে আপনার এই যে লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুলের ওই ক্লাসগুলো করেছিলেন? বলতে পারবো না। ওকে, দেখেন এটার ক্ষেত্রে হচ্ছে আপনার কোনটা কোন
ডিরেকশনে যাবে, মানে ম্যাগনেটিক ফিল্ড যদি এই বরাবর কাজ করে, আমাদের কারেন্টটা হচ্ছে উপর দিকে ডিরেকশনে যায়, এই জিনিসগুলোই জাস্ট আপনার বোঝানো আছে। মানে লেফট হ্যান্ড রুল আর রাইট হ্যান্ড রুলের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি, ইনডিউসড কারেন্ট আর একটা হচ্ছে কারেন্ট, এগুলা কোন ডিরেকশনে যাচ্ছে এই ফ্লোগুলো ক্যালকুলেট করতে পারি বা হচ্ছে বুঝতে পারি। তো ওইটাই আপনার নেক্সট স্লাইডে দেওয়া আছে যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এন্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সো কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, অর্থাৎ মানে আপনার রাইট হ্যান্ড রুল যেটা আছে ওইটা কোন ডিরেকশনে যাচ্ছে ইলেকট্রিক কারেন্টটা, বা এটা আপনার মোটর না জেনারেটরের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এগুলো সব একটু ডিটেইলস দেওয়া আছে। ম্যাম আমাদের কি পোর্টাল আপডেট হয়েছে? রেজিস্ট্রেশন করেছেন? আচ্ছা, যারা নতুন মানে এখনো হচ্ছে জুনিয়র ব্যাচ, তারা হয়তো জিনিসগুলো ক্লিয়ারলি জানেন কিনা আমার জানা নাই। তো একটু বলে রাখি, আপনাদের যদি রেজিস্ট্রেশন কমপ্লিট না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা পোর্টালে কিছু দেখতে পাবেন না, ঠিক আছে? স্প্রিং 2024 এর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, দেন আপনারা পোর্টালটা দেখতে পাবেন। তো যেহেতু পোর্টাল আপনাদের রেজিস্ট্রেশনের আগেই আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং প্রায় 3-4টা ক্লাস শেষ, এজন্য হচ্ছে আমি এগুলো গ্রুপে আপলোড করছি। তো গ্রুপটা অ্যাটলিস্ট দেখেন, তাহলেও কিছুটা আইডিয়া থাকবে। এই স্লাইডটা কিন্তু কালকে রাতে আমি আপনাদের কালকে মনে হয় স্লাইডে সবগুলো স্লাইড ছিল না, 19টা পেজ ছিল। আচ্ছা, তাহলে এই পরেরগুলো হয়তো নতুন করে অ্যাড করছি, তো আমি সেন্ড করার সময় আগেটা দিয়ে দিয়েছি, আমি দেখব। তাহলে এখান থেকে হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুলের জন্য আমি জাস্ট একবার একটু রিভিউ করে দেই। যখন রাইট হ্যান্ড রুলটা দেখানো হয় তখন হচ্ছে আমাদের মোশনটা যাবে কোন দিকে, থাম বরাবর, তাই না? এই সাইডে যাবে ম্যাগনেটিক ফিল্ড আর এই আসবে হচ্ছে কারেন্টটা। আর যখন হচ্ছে আপনি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা কনসিডার করবেন তখন ম্যাগনেটিক ফিল্ড, তারপরে ফোর্স, এদিকে কারেন্ট। আর লাস্ট ক্লাসে হচ্ছে কারেন্ট আর ইনডিউসড কারেন্ট এই দুইটার মধ্যে কি পার্থক্য এগুলো সম্পর্কেও বলা হয়েছিল। সো এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সম্পর্কে কারো আইডিয়া আছে? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এনিওয়ান? সম্পর্কে কি মানে বেসিকটা জানেন? দেখানোর পরে বলবেন আরে এটা আমরা সবাই তো জানি। মেটালের ধর্ম বলতেছেন যে রেজিস্টিভিটি না কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যে সব বস্তুর মধ্যে দিয়ে আলোক প্রবাহিত হতে পারে এগুলিকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। মেকানিক্স ফিজিক্সটা জানতে চাইছি। একটা ইলেকট্রন থাকে যার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকে বা কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকে তার কন্ডাক্টিভিটি বেশি থাকে, এরকম কিছু জানতে চাচ্ছেন? আপনারা হচ্ছে ওই যে তিন ওয়ার্ডের যে আছে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ওইদিকে চলে যাচ্ছেন, তাই না? ওই কনসেপ্টটা থেকে ডিসকাস করার ট্রাই করতেছেন। ওকে ফাইন, অসুবিধা নাই। তো আমি যদি ওই কনসেপ্টেই যাই, সেক্ষেত্রে কি হয়, কন্ডাক্টর যেটা আছে এখানে আমাদের কন্ডাক্টিভিটিটা সবচেয়ে বেশি থাকে, তাই না? হ্যাঁ, ব্যান্ড গ্যাপটা কি অবস্থায় থাকে? দুইটা ওভারল্যাপিং রেজিয়নের মধ্যে থাকে, মনে আছে সবার? আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপটা করে না, কিন্তু ব্যান্ড গ্যাপটা কম্পারেটিভলি কম থাকে। আর ইনসুলেটর যেটা, সেখানে আপনার একটা হিউজ ব্যান্ড গ্যাপ থাকে। তো ইনসুলেটর বলতে বেসিক্যালি আমরা কোনগুলোকে বুঝি, যেমন গ্লাস, তাই না? গ্লাস, তারপর হচ্ছে আপনার রাবার বা শুকনা কাঠ, এগুলো হচ্ছে ইনসুলেটর হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, আর হচ্ছে আমার সেমিকন্ডাক্টর কোনগুলো? সেমিকন্ডাক্টর সিলিকন, জার্মেনিয়াম। সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা যদি কন্ডাক্টিভিটিটা বাড়াতে চাই সেক্ষেত্রে কি করতে হয়? একসময় ফোর্স দিতে হবে, হিট দিতে হবে। আর মেইন কি করা লাগে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বাড়াতে গেলে? তার ইলেকট্রনগুলোকে উত্তেজিত করতে হয় যেন সে কন্ডাকশন ব্যান্ডে যায়। মেইন যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ডোপিং। ডোপিং নাম শুনেছেন? হ্যাঁ ম্যাম, ইলেকট্রোপ্লেটিং, ডোপিং ম্যাম, এগুলো ডোপিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার একটা ডোপিং করে ফেলে তো সে তো অলরেডি একটা তার মধ্যে কনস্ট্যান্ট হয়েই যায়, সে কন্ডাক্টিভিটি লেভেলে চলেই যায়। তো এখানে মেইন যেটা হয় আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ডোপিংটা কেন করা হয় একটু বোঝাচ্ছি। ধরেন আপনি গ্রুপ 4 এর মধ্যে কয়ভাবে ডোপিং করতে পারেন? দুই ভাবে। একটা হচ্ছে গ্রুপ 3 মিশায় আর একটা হলো আপনার গ্রুপ 5 মিশায়। যদি 4 এর সাথে আমরা 3 মিশাই তাহলে এখানে কি হয়? এখানে মিশালে ইলেকট্রন কম থাকে, সেক্ষেত্রে এটা পি টাইপের হয়।
একটা হোল জেনারেট হয়, তাই না? কারণ আপনি 3 এর সাথে যখন 4 মেশাচ্ছেন আমাদের অক্টেট ফিল আপ করতে কি লাগে? 8 লাগে। 7 হয়েছে, দ্যাট মিন্স হচ্ছে একটা হোল বা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। আর আপনি যখন 4 এর সাথে গ্রুপ 5 মিলাচ্ছেন তখন একটা পাওয়ারটা বেশি থাকে, একটা এডিশনাল ইলেকট্রন পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এটার কন্ডাক্টিভিটিটা বেসিক্যালি বাড়ে হচ্ছে ওই হোল যেটা আছে ওইটার কারণে। কারণটা কি দেখেন, একটা ইলেকট্রন যখনই আসবে ওই হোলটাকে ধরেন ফিল আপ করার ট্রাই করতেছে, তাহলে ইলেকট্রন যখন ওই হোলটাকে ফিল আপ করলো, পাশের যেটা আছে যে ফিল আপ করলো সে আবার কি হয়ে যাচ্ছে? খালি হয়ে যাচ্ছে। সো এইভাবেই হচ্ছে হোলের মুভমেন্টের কারণে বেসিক্যালি আপনার কন্ডাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আর যখনই আপনি গ্রুপ 4 এর সাথে 5 মিলাচ্ছেন, অর্থাৎ একটা এডিশনাল ইলেকট্রন পাওয়া গেল, ওই ইলেকট্রনটা কি করবে? সবথেকে মুভমেন্ট করতে থাকবে না? ইলেকট্রনের মুভমেন্টের কারণে মূলত হচ্ছে আপনার এখানে কন্ডাক্টিভিটিটা বেড়ে গেল। তো এই দুইটা টাইপকে আমরা একটাকে বলি হচ্ছে পি টাইপ, আরেকটাকে বলা হয় হলো এন টাইপ। অনেকের একটা রং কনসেপ্ট আছে যে পি টাইপ বলতে মনে হয় পজিটিভ, এন টাইপ বলতে নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি এটা তা না, ঠিক আছে? এটা আপনার মূলত হোল আর ইলেকট্রনের কারণে কন্ডাক্টিভিটিটা বাড়ে। এগুলো যেটা আমরা ডিসকাস করলাম এটা হচ্ছে কেমিস্ট্রির দিক থেকে পারফেক্ট, কারণ আমরা মূলত এই কনসেপ্টগুলো হচ্ছে আপনার ওই যে আপনার ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারে পড়ে এসেছেন সবাই, তাই না? মনে আছে? কারণ ক্লাস 10 এও ছিল হালকা, কিন্তু এখানে জাস্ট 10 এর যে কনসেপ্টটা ছিল সেটা ডোপিং এর কনসেপ্ট না, 10 এ ছিল হচ্ছে যে অবজেক্ট কিভাবে ফুলফিল করে এই কনসেপ্টটা, যে আপনার সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করলো, ক্লোরিন একটা রিসিভ করলো, দেন সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ড তৈরি করলো। এটা হচ্ছে আপনার আয়নিক বন্ডের মধ্যে পড়ে, কোভ্যালেন্ট হলে দুইটা শেয়ারিং এর মাধ্যমে পড়ে। এই কনসেপ্টগুলো হচ্ছে আপনারা এসএসসি এর আগে পড়ছেন। আচ্ছা, এখন আমরা একটু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির কিছু অ্যানিমেশন দেখি।
কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সারটা দেওয়া যাবে না। তাহলে এই লাইনটা একটু লিখে রাখেন যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ আ ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, আপনাদের নেক্সট ক্লাসের জন্য একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্টটার যেহেতু আমার ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্টে কোনো মার্কস নাই, সুতরাং কোনো নাম্বার এটার জন্য এখনই পাবেন না। ইন ফিউচার যদি কোনো কাজে লাগে সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। আর এগুলা লিখলে হচ্ছে নিজেদেরই সুবিধা, সেটা হলো আমরা সামনের দিকে যে টপিকগুলো পড়বো ওই টপিকে আপনার প্রত্যেকটা টার্ম লাগবে, ঠিক আছে। আর আমি কিন্তু আজকে যেমন স্পেসিফিক কাউকে কোনো কোয়েশ্চেন করি নাই, নেক্সট ক্লাসে আমি একদম স্পেসিফিক সামনে ডেকে এনে আপনাদেরকে ওগুলো এক্সপ্লেইন করতে বলবো, বুঝে গেল? তাহলে একটু কষ্ট করে টার্মগুলো সবাই লিখে নেন। নাম্বার 1 ম্যাগনেটিজম, আর এটা হাতে লিখবেন, টাইপিং না। 1 এ লিখেন হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমে শুধু যদি আপনি মনে করেন যে একটা ডেফিনেশন লিখে রেখে আপনার প্রিপারেশন শেষ, তাহলে এটা আপনার ব্যাপার। আর যদি মনে করেন যে না আমার একটু ডায়াগ্রাম লাগবে বা ক্লাসের সামনে যে বোঝাতে আপনার যা যা লাগবে ওইভাবে হচ্ছে অ্যাসাইনমেন্টে রেডি করবেন। দেন নাম্বার 2 লিখবেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু এই টপিকটা নিয়ে ক্লাসে অনেকবার আলোচনা করা হয়েছে, যেটা আমি ধরে নিচ্ছি যে এটাতে আপনাদের আর কোনো কনফিউশন নাই। সো ম্যাগনেটিক ফিল্ডস ক্যান বি ইউজড টু মেক ইলেকট্রিসিটি, এটা লিখতে দিলাম না, কিন্তু ক্লাসে যদি আমি কোয়েশ্চেন করি যাতে বলতে পারেন এরকম একটা প্রিপারেশন রাখেন। ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্স ডেনসিটিটা লাগবে না, ম্যাগনেটিক ফ্লাক্স পর্যন্ত লিখেন। এরপরে হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এন্ড রাইট হ্যান্ড রুল। ম্যাগনেটিক ফিল্ড কি দিয়েছিলাম? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স। আচ্ছা, নেক্সট লিখে হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস ল কিন্তু লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, মনে আছে? ফ্যারাডেস ল অফ electromagnetic induction.
একটা টপিক স্টার্ট করব, এটা হলো ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার সম্পর্কে কার কেমন আইডিয়া আছে একটু শুনি আপনাদের থেকে আগে। আচ্ছা, একটা পয়েন্ট পেলাম যে আমার হাই ভোল্টেজের লো কারেন্টকে কি করে, লো ভোল্টেজের হাই কারেন্টে ট্রান্সফার করে, আবার বিপরীত কাজও করে। তাহলে কোনটাকে আমরা স্টেপ আপ বলি, কোনটাকে স্টেপ ডাউন বলি? এটা কম থেকে বেশি করে সেটা কম থেকে বেশি হলে ম্যাম হচ্ছে স্টেপ আপ। কি কম থেকে বেশি হলে? ভোল্টেজ না ভোল্টেজ কম থেকে বেশি হলে স্টেপ আপ, আর যদি উল্টাটা হয় তাহলে হচ্ছে স্টেপ ডাউন। ওকে, একটা পয়েন্ট পেলাম, খুব ইম্পর্টেন্ট। আর কি কি জানা? ট্রান্সফরমার হলো এমন একটা প্যাসিভ ডিভাইস যেটা তার পাওয়ারকে কনস্ট্যান্ট রেখে ভোল্টেজকে আপ ডাউন করতে পারে এবং কারেন্টকে আপ ডাউন করতে পারে। আচ্ছা, নেক্সট। অনেক দূর থেকে কারেন্ট ট্রাভেল করে। আচ্ছা বলেন তো, এই যে আপনার ট্রান্সমিশন লাইনগুলোর ক্ষেত্রে যখন হচ্ছে যে আমরা ট্রান্সমিট করছি না, হাই ভোল্টেজ ট্রান্সমিট করলে লস বেশি হয় না লো ভোল্টেজ? হাই ভোল্টেজে লো ভোল্টেজে ভোল্টেজ বাড়ালে এটা সুবিধা হয়, মানে বিদ্যুৎ প্রবাহ কমায় যদি ভোল্টেজটা বাড়াই দেওয়া হয় তাহলে এটা সুবিধা হয়। ভোল্টেজ বাড়ালে আলটিমেটলি বিদ্যুৎ প্রবাহ আচ্ছা, এখানে আমি অনেকগুলো কোয়েশ্চেন করলাম, তাই না? আজকে এগুলো নিয়ে একটু বাসায় চিন্তা করেন তো, যে আমরা যখন এই যে লাইন ট্রান্সমিশন লাইনটা সবাই দেখছেন, তাই না? এই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আপনার কোনটা ট্রান্সমিট করা কম্পারেটিভলি মানে ইজি ঠিক আমি বলবো না, যদি আপনি লসের দিক থেকে চিন্তা করেন যে কোনটা মোর এফিশিয়েন্ট, কোনটা হচ্ছে এফিশিয়েন্সি কম, এই জিনিসগুলো নিয়ে আজকে একটু স্টাডি করে আমাকে একদম শিওর হয়ে বলবেন। হ্যাঁ, আমি হাসলাম বলেন কমাইলে সুবিধা, আবার হাসলাম বলেন বাড়াইলে সুবিধা, এভাবে না, কনফিডেন্টলি লাগবে আমার। ক্লিয়ার? তো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস মানে জানবো, যেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমার কনস্ট্রাকশন, টাইপস অফ ট্রান্সফরমার, ইএমএফ ইকুয়েশন, আর এটা হচ্ছে ভোল্টেজ ট্রান্সফরমার রেশিও সম্পর্কে। আর এখানে যখনই আপনি ট্রান্সফরমারটা করতে যাবেন সেক্ষেত্রে দেখেন এই যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কথা যেটা বললাম, এই কনসেপ্টটা হচ্ছে আপনার কাজে লাগবে। ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে কি বলা আছে, বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পয়েন্টে পরে আসতেছি। প্রথমে এটা টার্গেট করি যে আপনাদেরকে এই যে ছোট ছোট টপিকগুলো আমি কেন করিয়ে নিয়েছিলাম, যাতে একটার সাথে আরেকটা রিলেট করতে পারেন। তাহলে if one coil is connected to a source of alternation voltage, it produces alternating flux in the core which linked with the other coil and induced voltage in that coil according to Faraday's law of electromagnetic induction. এখন আমাকে বলে Faraday's law of electromagnetic induction টা কি ছিল? লাস্ট ক্লাসে এটা কি পড়ানো হতো? একটা অ্যানিমেটেড ভিডিও দেখানো হয়েছিল। কোনো ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি কোনো কয়েলকে মুভ করি তাহলে তার মধ্যে কারেন্ট ইনডিউস হবে। কারেন্ট ইনডিউস হবে। আচ্ছা, উনি বাদে বাকিরা Faraday's law of electromagnetic induction টা কিভাবে বোঝানো হয়েছিল? সাউথ টু নর্থ ম্যাগনেটকে যদি ইন করা হয় তখন কারেন্ট আপ হবে। ওইখানে হচ্ছে আপনাদের চার ভাবে ছিল, তাই না? একটার প্রথমত হচ্ছে আমরা ম্যাগনেটটাকে ফিক্সড রেখে কয়েলকে মুভ করাইছিলাম, আবার কয়েলটাকে ফিক্সড রেখে হচ্ছে ম্যাগনেটটাকে মুভ করানো হয়েছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই কি হয়? কারেন্ট ইনডিউস হবে। আচ্ছা, এখন আপনি ধরেন নর্থ পোলকে এন্টার করাচ্ছেন, বের হওয়ার সময় কি হবে? জাস্ট অপোজিটটা হয়। তাহলে এই যে দুই ডিরেকশনের ক্ষেত্রে কি ধরনের কনসেপ্ট, এগুলো সম্পর্কে আমরা ইন ডিটেইলস ক্লাসের দিন আলোচনা করেছিলাম। সবার কি মনে আছে? আচ্ছা, যারা ক্লাসগুলো করেন নাই তারা কি ভিডিওগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ছিল, গ্রুপে আছেন? দেখা হয়েছে? দেখা হয়েছে?
মেইন কাজের জন্য। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করেন যে যে এক্সপেরিমেন্টটা এখন মূলত দেখানো হচ্ছে এটা কি মানে কোন সাইড থেকে দেখানো হচ্ছে বলেন তো? ইলেকট্রিক কারেন্ট যেটা আছে এটা কি করছে যখন এই কম্পাসটা আপনার রোটেট করছে এটা ইন্ডিকেট করে দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, রাইট? জিনিসগুলো একটু মাথায় রাখেন যে এখন কি দেখানো হচ্ছে, পরবর্তী এক্সপেরিমেন্টে কি নিয়ে করা হবে। মেইনলি ফার্স্ট যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ডটা, তাই না? আর এখনো যেটা চিন্তা করছে যে ম্যাগনেট থেকে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যেটা আছে এটা কি পসিবল কি পসিবল না। তো মূলত আপনার ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন সম্পর্কে যেগুলো দেখানো হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সম্পর্কে সেটা ডিল করবে হচ্ছে এই পোরশনটা, ক্লিয়ার? সামারি করে দিই, বুঝতে হয়তো ইজি হবে। আর অ্যানিমেশনটা থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে হচ্ছে আপনার যে কয়েলটা, এই কয়েলের মধ্যে ম্যাগনেটিক বারটাকে হচ্ছে দুই ভাবে প্রবেশ করানো হয়। যে যখন আমরা এটাকে এন্টার করাচ্ছি, একবার হচ্ছে নর্থ পোল দিয়ে এন্টার করানো হয় আর একবার হলো আপনার সাউথ পোল দিয়ে, ঠিক আছে? আর আপনি যখন এই কয়েল থেকে ম্যাগনেটটাকে সরাই নিচ্ছেন তখন এটা অপোজিট হয়ে যাচ্ছে, তাই না? তো এই দুই ডিরেকশনে কি করলো, ওই গ্যালভানোমিটার যেটা আছে, গ্যালভানোমিটারটা হচ্ছে আমাদেরকে রিডিং দিচ্ছে, তাই না? একবার গ্যালভানোমিটারের কাঁটারটা এই সাইডে আসতেছে আর একবার হচ্ছে অপোজিটে যাচ্ছে। জিনিসগুলো কি খেয়াল করছেন? আর যখনই আপনি পোলারিটিটা উল্টাই দিবেন, মানে পোলটাকে জাস্ট রিভার্সে নিয়ে যাবেন, তখন যে কাজটা হবে আগের স্টেপে আপনি যা দেখছেন এখানে তার ঠিক উল্টা কাজটা হবে। বাট স্টিল কি হবে, গ্যালভানোমিটারটা আপনাকে ডিরেকশন বা ওই ইয়াটা দেখাবে, রিডিংটা। বুঝে গেল?
ফাস্ট হবে তত এই যে কারেন্ট ইনডিউসড হওয়ার যে রেটিংটা তত বাড়তে থাকবে। ঠিক আছে, এই কনসেপ্টটাই আমাদের লাগবে হলো যখন আমরা এই ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার সম্পর্কে পড়তে যাব। তো এখানে কি বলা আছে যে if one coil is connected to a source of alternation voltage, it produces alternating flux in the core which linked with the other coil and induced voltage in that coil. That means according to the Faraday's law of electromagnetic induction. আর এইটার এক্সপ্লেনেশনটা আপনাদের পরবর্তী স্লাইডে দেওয়া আছে যে whenever a conductor is placed in a very magnetic field and electromotive force is induced, if the conductor circuit is closed, a current is induced which is called induced current. তো এখান থেকে আপনাদেরকে মোস্ট প্রবাবলি আমি ইনডিউসড কারেন্টের কনসেপ্টটা আগে পড়াই নাই, তাই না? সো এই লাইনটা একটু সবাই নোট করে রাখেন যে whenever a conductor is placed in a very magnetic field and electromotive force is induced, if the conductor circuit is closed, a current is induced which is called induced current. যখনই আপনাদেরকে কনসেপ্টগুলো লিখতে হবে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এই যে বার ম্যাগনেট দিয়ে ডিরেকশনটা আপনারা চাইলে এভাবেও দেখাইতে পারেন, একটা কয়েল ড্র করে, অথবা হচ্ছে অ্যানিমেটেড ভিডিওর মধ্যে যেরকম ভাবে পাশাপাশি যে দেখানো আছে এরকম ভাবেও দেখাইতে পারেন। ইটস আপ টু ইউ, যে কোনো একভাবে করলেই হবে। ডিসি কারেন্টে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না? ডিসির ক্ষেত্রে আপনার হচ্ছে যখন এই যে কারেন্টটা ফ্লো হয় তখন কিন্তু আমাদের কোনো এই ধরনের কয়েল বা কিছু হেল্প লাগে না। নরমালি হচ্ছে আপনি একদম সিঙ্গেল লাইনে পাস করাচ্ছেন, তাই না? একদম একটা তারের মধ্যে দিয়ে আপনার ফ্লো করে যাচ্ছে, একটা ব্যাটারি কানেকশন থাকছে। কিন্তু যখনই আপনার এই যে ইন্ডাক্টরের কনসেপ্টটা আসে বা এই ক্যাপাসিটর ইন্ডাক্টরটাই বেসিক্যালি, সো এগুলোর ক্ষেত্রে কি হয়, ধরনের একটা কয়েল জেনারেট হয়, তাই না? ওর কারণে মূলত হচ্ছে আপনাদের এই ম্যাগনেটিক ফিল্ড বলেন বা ফ্লাক্স বলেন কিংবা যে কারেন্টের ফ্লো, এই জিনিসগুলো হচ্ছে কনসেপ্টটা আসে। ডিসি ক্ষেত্রে এটা আসে না। মানে সাইনোসয়েডাল উপকরণ বিদায়। হ্যাঁ, মানে আপনার তো এখানে কোনো চেঞ্জ, মানে আমার ডিসিটা মেইনলি কি, যেটা হচ্ছে একই দিকে ফ্লো করবে, তাই না? নো চেঞ্জ, টাইমের সাথে ভেরিয়েশন আসছে না। আর এসির ক্ষেত্রে কি হবে, উইথ টাইম এটা হচ্ছে আপনার ভ্যারি করবে, টাইমের সাথে জিনিসটাতে ভেরিয়েশন আসে। ঠিক আছে, তো এটা তো কনস্ট্যান্ট হলে এই কনসেপ্টটা আসবেই। লেখা আছে সবার? Lenz law সবাই লিখে রাখেন যে Lenz law state that the polarity of induced EMS is such that it tends to produce a current which opposes the change in magnetic flux that produced it. মানে যে কারণে তৈরি হয়েছিল সেই কারণটাকেই হচ্ছে এটা নাকচ করে দেয়। ঠিক আছে, ট্রান্সফরমার উইথ সাইনোসয়েডাল ভোল্টেজের আপনাদের কিছু ইকুয়েশন পাবেন, ওই ইকুয়েশনের ডেরিভেশনগুলো আপাতত লাগছে না,
কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদের ইকুয়েশনগুলো লাগবে। আমি একটু লিখে দিচ্ছি, সবাই খাতায় এটা নোট করে রাখেন। EP is equal to 4.44 in P is pi max. And it হচ্ছে ES is equal to 4.44 N is A pi. EP by ES করে হচ্ছে আপনার যেগুলো মিউচুয়াল আছে ওগুলো ক্যান্সেল করে NP by ES। টার্নস রেশিও যদি দেওয়া থাকে, ধরেন আপনার হচ্ছে নাম্বার অফ টার্নস ইন কয়েল 1 বা প্রাইমারি সাইডেরটা সেকেন্ডারি সাইডের দেওয়া আছে বা একটা ভোল্টেজ দেওয়া থাকে, আমরা অপর ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি। এই ধরনের ম্যাথগুলো করেছেন না? অথবা হচ্ছে আপনার টার্নস রেশিও যদি জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কারেন্টটা আছে প্রাইমারি কারেন্ট বা সেকেন্ডারি কারেন্টের একটা দেওয়া থাকলে অপরটা হলো ফাইন্ড আউট করা যায়। তো এই ধরনের ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু জেনে রাখবেন। আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটার কনসেপ্টটা একটু মাথায় রাখা, যে যদি আমাদের NP is equal to NS হয়ে যায় সেই ক্ষেত্রে EP সমান হচ্ছে ES হবে অথবা IP সমান IS হবে। একটা একটার থেকে যদি বাড়ে বা কমে তখনই হচ্ছে আমরা এই ভ্যালুগুলো পাবো, অর্থাৎ EP ES এর ভ্যালু পাবো অথবা IP IS এর এগুলোর আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবো। তো এই কনসেপ্টগুলো হচ্ছে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আজকে লাস্ট আরেকটা ছোট্ট ভিডিও দেখাই, এটা হচ্ছে ট্রান্সফরমার সম্পর্কে। আমি এই স্লাইডটা কি আপনারা এখন পাবো না? হ্যাঁ, আমি দিয়ে দিব। To Professor Mann. Today we are going to talk about transformers. Although there are various types of transformers, they all operate on the same construction methods. Transformers are essentially voltage control devices that transfer alternating current power from one circuit to another. What does a transformer do? Transformers are incredible devices that enable us to achieve two primary functions: increasing voltage while decreasing current. These are called step-up transformers. Decreasing voltage while increasing current. These are called step-down transformers. Basic components of a transformer. There are three essential components in transformers. The iron core, which provides a path for the magnetic lines of flux. The primary winding, which receives energy from the AC source. The secondary winding, which receives energy from the primary winding and delivers it to the load. How does a transformer work? There are three key concepts we need to know to understand the working principle of a transformer. This is what we call electromagnetism. But if the alternating current flows in a wire, it creates a changing magnetic field. অল্টারনেটিং কারেন্টটা একটা তারের মধ্যে দিয়ে মানে প্রবাহিত হচ্ছে, সেই সময় কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়, এই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের কেন তৈরি হচ্ছে? ওই অল্টারনেটিং কারেন্টের জন্য, তাই না? দেখেন, when an alternating current flows in a wire, it creates a changing magnetic field. Clear? এটা তো এরকম বুঝাচ্ছে না যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন অফ ফিল্ড লাইনটা
মানে এর মধ্যে যে নর্থ পোল এবং সাউথ পোল ক্রিয়েট হচ্ছে এটা আমাদের ফ্রিকোয়েন্সি 50 বার সে পরিবর্তন করতেছে, এটা বোঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের পোল চেঞ্জ করতেছে, কিন্তু ফিল্ডটা কেন জেনারেট হয় না ডিসি? কোশ্চেনটা ক্লিয়ার না, ফিল্ড জেনারেট হয় না বলতে এসিতে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে, আর ও যে কথাটা বললো এটা এখানে দুইটা কনসেপ্টই কিন্তু আপনার দেয়া আছে। আমি একটু প্রথমে থেকে যাই। যখন একটা তারের মধ্যে দিয়ে আপনার কারেন্টটাকে সাপ্লাই করছেন, মানে কারেন্টটা যখন ফ্লো হচ্ছে তখন কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, ঠিক আছে, এটা একটা। আরেকটা কি, আপনি যখন এই যে এসি সাপ্লাইটা দিচ্ছেন, এসি সাপ্লাই দেওয়ার কারণে কি হচ্ছে, ওইটা আপনার যে ফিল্ডটা আছে ওটা পরিবর্তন করতে পারছে। কারণ এসির ক্ষেত্রে কি হয়, ধরেন আপনি হচ্ছে একবার এই ডিরেকশনে পাচ্ছেন, আরেকবার হচ্ছে আপনার এটার অপোজিট ডিরেকশনে আসতেছে, সো ফিল্ডের ওইটা চেঞ্জ হয়। আমি যদি ফ্লেমিং এর ডান হাতি নিয়ম ইউজ করি, সেক্ষেত্রে আমি কিন্তু তার মধ্যে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করতেছি সেকেন্ডে 50 বার। হ্যাঁ, কারণ আপনি হচ্ছে যখন ফ্লেমিং সিলেক্টর রুল ইউজ করছেন, একবার এই ডিরেকশনে আসছে, আরেকবার হচ্ছে এইটাকেই জাস্ট আপনি অপোজিট করে দিচ্ছেন। কারণ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু আপনার সেম থাকতেছে, ঠিক আছে, শুধু কারেন্টের ডিরেকশনটা তখন চেঞ্জ হচ্ছে, আর আপনার ওই যে ফোর্স যেটা আছে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা হাতটা যখন ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটা রাখলাম, একটা একটার সাথে আপনাকে পারপেন্ডিকুলারে রাখতে হবে। এই জিনিসটাকেই আপনি জাস্ট হচ্ছে যখন রোটেট করে দিচ্ছেন, ম্যাগনেটিক ফিল্ড লাইনটা আপনার ঠিক থেকেই এতটুকু অংশ হচ্ছে রোটেট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেম থাকছে, শুধু অপোজিট যে দুইটা ফিঙ্গারের আপনার ডিরেকশন ছিল ওই দুটো হচ্ছে চেঞ্জ হচ্ছে। এটা আপনি নিজেও একবার ট্রাই করে দেখেন যে আমি এভাবে রাখলাম, তাহলে সব একটা একটার সাথে আবার আমার লজিক হচ্ছে পারপেন্ডিকুলারে থাকতে হবে। এই জিনিসটাকে আমি যখন আবার ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি, মানে আপওয়ার্ড যদি আমি এভাবে ধরি, ডাউনওয়ার্ড হলেও আমার ম্যাগনেটিক ফিল্ডের লাইন যেটা আছে ওইটা ডিরেকশন সেম থাকতেছে, শুধু বাকি যে দুইটা আছে ওইটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা হচ্ছে আপনার নিজের দিকে আসবে, একটা ওই দিকে যাবে কারেন্টের ডিরেকশন। এটা হচ্ছে আপনাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার যেটা ছিল, ওইখানে হলো এটা এই খুব ক্লিয়ারলি বোঝানো ছিল যে একটা হচ্ছে আপনার দিকে আসবে আর একটা আপনার থেকে চলে যাবে, ওইটা কারেন্টের ডিরেকশন। ক্লিয়ার? But if the alternating current flows in a wire, it creates a changing magnetic field. Finally, a changing magnetic field induces an alternating current in a nearby coil through a process known as electromagnetic induction. By combining those, we can understand how a transformer works. When we apply an alternating current to the primary winding of a transformer, it creates a pulsating magnetic field. As the changing magnetic field reaches the secondary coil, it induces an alternating current in the coil through electromagnetic induction. The transformer's core helps direct the magnetic field between the coils, minimizing energy loss. Let's consider the number of turns in each coil. NP is the number of turns on primary winding. NS is the number of turns on secondary winding. If the number of turns on primary coil and secondary coil are similar. এই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব না, হ্যাঁ, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে একটা কন্ডিশন দেখানোই আছে, বাকিগুলোও সব ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো নিজেদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে তিনটা কন্ডিশনে ভোল্টেজ কারেন্টের ইকুয়েশনটা লিখে এনে দিবেন। একটা হচ্ছে NP is equal to NS যদি হয়, আর একটা NP is greater than NS, লাস্ট ওয়ান NP is less than NS। এই তিনটা কন্ডিশনে জাস্ট কারেন্ট আর ভোল্টেজের, কারণ এখানে যেমন সবগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? একটা গ্রেটার দেন হলে এখানে কি গ্রেটার দেন হবে না লেস দেন হবে, এটাতে কি কন্ডিশন থাকবে, এগুলো আপনারা জাস্ট করবেন। কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে না, থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে রিলেট করে। কোশ্চেনটা কি হবে? NP বেশি হলে NS এর ভোল্টেজ এবং কারেন্ট কি হবে? হ্যাঁ, NP যদি বেশি হয় NS এর বেশি হলে NS এর ভোল্টেজ কম হবে। এটা মানে আমাদের কলেজেও ছিল এরকম একটা। মানে ম্যাম মোট কথা হলো কয়েলের পেজ সংখ্যা যেদিকে যদি সেকেন্ডারিতে কম হয়
তাহলে ওখানে ভোল্টেজ কম থাকবে, বেশি হলে ওখানে ভোল্টেজ বেশি হবে। কারণ কয়েল বেশি কারেন্ট ইনডিউস হচ্ছে বেশি। যারা বুঝতে পারছেন না তাদের জন্য কাজ থাকবে যে এই জিনিসটা হচ্ছে হোমওয়ার্ক করে আমাকে নেক্সট ক্লাসে বুঝিয়ে দিবেন। যারা পারেন খুবই ভালো, আর যারা পারেন না তাদের জন্য হচ্ছে এটা কোনো ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যাবেন না, ঠিক আছে? হ্যাঁ, খালি ইকুয়েশন লিখবেন আর ইকুয়েশন লিখে বুঝে আসবেন যে কেন ইকুয়েশনটা হলো। আর নরমালি সবাই যে কাজটা করে ম্যাথমেটিক্যাল কনসেপ্টে যায় অঙ্ক করে জাস্ট বের করে দেয়, এটা খুব ইজি শর্টকাট। কিন্তু আমি এটা থিওরিটা আপনাদের কাছে জানতে চাইবো। কোন সময় পড়া হবে? ব্যাক সংখ্যা কোন সময় পড়া? না না, যদি হচ্ছে সংখ্যা ভেরিয়েশন হলে আউটপুটটা কি ব্যাক হবে? সংখ্যা যদি ভেরিয়েশন আসে তখন আপনার কারেন্ট আর ভোল্টেজে কি ধরনের হচ্ছে ভেরিয়েশন আসবে এই জিনিসটা, আর কেন আসবে। How does function? এখানে সার্চ দিয়ে যদি লেখেন তাহলে অসুবিধা নাই, ডিরেক্ট হচ্ছে ইকুয়েশন পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু ইকুয়েশন পাইলেও আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন আসছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের নেক্সট ক্লাসে সাবমিট করবেন, ওর সাথে এটাও একটু অ্যাড করে দেন। আচ্ছা, ক্লাস আমাদের আজকে এতটুকুই। আমি শুধুমাত্র ফার্স্ট ক্লাস থেকে কয়েকটা জিনিস এখন একটু রিপিট করব। সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। অ্যাসাইনমেন্টে বলেছিলাম যে এক্সট্রা ভাবে কোনো মার্কস থাকবে না, কিন্তু এগুলো আমি নিয়ে রাখি, পরবর্তীতে যদি মিড টার্মে বা কোনো কারণে মার্কস অ্যাড করতে লাগে সেটা আমি করতে পারবো। আচ্ছা, আরেকটা হলো প্রজেক্টের গ্রুপ। প্রজেক্টের গ্রুপ কি করা হয়েছে? প্রজেক্ট হচ্ছে আপনারা যে কোনো টপিকের উপরে করতে পারবেন, কিন্তু এনার্জি কনভার্সন 1 যেহেতু কোর্সটা, এই টপিক রিলেটেড যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন, ঠিক আছে? ধরেন আমি নিচ্ছি এনার্জি কনভার্সন 1, আপনি ডিজিটাল ইলেকট্রনিক্স এর কোনো একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে চলে আসলেন, ওইটা হবে না। সো আপনাকে ট্রান্সফরমার, মোটর, তারপরে হচ্ছে জেনারেটর, এগুলোর উপরে বেস করে ছোট ছোট যেগুলো পাওয়া যায় না মিনিয়েচার ভার্সন, ওগুলোর উপর বেস করে হচ্ছে আপনাকে যে কোনো টাইপের একটা প্রজেক্ট রেডি করতে হবে। আর ইয়া সিয়াম, আপনারা হচ্ছে লাস্টে প্রজেক্ট শোকেসিং 2 তে একটা সাবমিট করেছিলেন, ওটা কমপ্লিট ছিল না মোস্ট প্রবলি, বাট আইডিয়াটা ভালো ছিল। আপনার টিমে কে কে ছিল? তামিনা, আপনি আরেকজন উনি কি এই ব্যাচের না 12 13 এ এই ব্যাচের, কিন্তু ওমনে এই সেমিস্টারটা ড্রপ আউট হবে। আচ্ছা, তাহলে যে কাজটা করবেন আপনি তামিনা আর আপনার সাথে আপনি যে কোনো একজনকে নিতে পারেন, আমার কোর্সে হচ্ছে ওইটাই কমপ্লিট করবেন, ঠিক আছে? কারণ আপনাদের যে একটা সমস্যা সেটা হলো কম্পিটিশন শেষ, ওই প্রজেক্টটা ধরেও দেখেন না, বাট আপনার কনসেপ্টটা কিন্তু ভালো ছিল, এটা স্যাররা অনেক অ্যাপ্রিশিয়েট করছে। সো যেহেতু এটার কনসেপ্টটা ভালো, সুতরাং এটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো কিভাবে কমপ্লিট করবেন সেটা হচ্ছে আপনার গ্রুপ মেম্বারদের সাথে ডিসকাস করার পরে, যেহেতু এটা নিয়ে অলরেডি আপনি কাজ শুরু করে দিয়েছেন, বেশ প্রোগ্রেসও ভালো ছিল, আমার মনে হয় না বেশি একটা সময় লাগবে। তো যত আর্লি পসিবল ওইটার কাজ শুরু করে আমাকে কমপ্লিট প্রজেক্ট দেখাইতে হবে। আমি কিন্তু শুধু আইডিয়া বেসিসে আপনাকে মার্কিং করব না, ঠিক আছে? আচ্ছা, ওদের একটা গ্রুপ আমি এখনই প্রজেক্ট ফিক্সড করলাম। বাকি যারা আছেন তারা আমাকে নেক্সট উইকের মধ্যে কি নিয়ে কাজ করতে চাচ্ছে, ওইটার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বুঝেন সবাই? অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ, মানে সহজ ভাষায় বলতে গেলে আপনার প্রজেক্ট সামারি বলা যায়। যে প্রজেক্টটাতে আপনি কি কাজ করতে চাচ্ছেন, কোন ডিভাইসগুলো আছে, বা এটা কি ধরনের ফাংশন করবে, বা এটা যদি আগে কেউ, অবশ্যই তো আগে কেউ না কেউ কাজ করে আসছে, ওইটার সাথে আপনার কোনো চেঞ্জ আছে কিনা, ঠিক আছে? এই টাইপের একটা সামারি লিখে আমাকে সাবমিট করবেন। অ্যাবস্ট্রাক্টে একদম টু দা পয়েন্টে লিখে, বাট আপনারা যেহেতু নতুন, আমি এত মানে পারফেক্ট আপনারা লিখতে পারবেন আশা করছি না, মোটামুটি আমাকে যদি বোঝাই দিতে পারেন সেটাই হবে। বুঝে গেল? এটা করতে হবে হচ্ছে নেক্সট ক্লাস কবে আপনার? টিউসডে। আজকে হচ্ছে থার্সডে, অনেকদিন সময় পাচ্ছেন কিন্তু। তো রবি সোম আপনাদের ক্লাস থাকে না, তাই না? রবি সোম ক্লাস থাকে না, শুক্রবারেও ক্লাস থাকে না, সুতরাং মাঝখানে শুধু একটা দিন, শনিবার দিন হয়তো কয়েকজনে ক্লাস থাকতে পারে। তো যাই হোক, অত কিছু আমার দরকার নেই। মঙ্গলবারের মধ্যে হচ্ছে গ্রুপ ফর্ম করবেন, করে কি কাজ করতে চাচ্ছেন ওইটার একটা সামারি আমাকে আপডেট দিতে হবে। আমি কিন্তু আপনাদের গ্রেডিংটা করবো একদম ডে টু ডে আপডেটের উপরে, ফাইনাল প্রেজেন্টেশনের উপরে ফুল গ্রেডটা করা হবে না, বুঝতে পারলাম? গ্রুপ করেছেন কয়জন? হাত তোলেন। এখনো গ্রুপই করা হয়নি। একটা গ্রুপে হাইয়েস্ট 3 জন মেম্বার রাখতে পারবেন, বুঝতে পারলেন? আপনারা
সিয়ামের সাথে কি তামিনাকে রাখবেন তো? তামিনা এই গ্রুপে থাকবেন? আচ্ছা, আর সাথে আরেকজন কাকে নেবেন? আপনি এই গ্রুপে কাজ করবেন? নামের আমার একজন মেম্বার আছে। আপনার আরেকজন মেম্বার আছে? আচ্ছা, সিঙ্গেল কি কেউ আছেন যে যারা কোনো গ্রুপ ফর্ম হয়নি? একজন কি আছে? সবাই সবাই হলে তো মুশকিল, আবার একজন কে লাগবে। আচ্ছা, এটা তাহলে আপনারা নিজেরা মিলে ডিসকাস করেন, করে আমাকে মঙ্গলবারের মধ্যে, আর আমাকে কেউ এসে রিকোয়েস্ট করবেন না যে 3 জনের বেশি 4 জন 5 জন করে নেওয়া যাবে কিনা, এটা আমি এবার অ্যাপ্রুভ করব না। হাইয়েস্ট গেলে 3 জন, আর আপনার লোয়েস্ট হচ্ছে একজন চাইলে একাও করতে পারেন, কিন্তু আপনার এই 3 এর বেশি আমি মেম্বার দিব না। 3 এর বেশি মেম্বার দিলে যে কাজটা হয়, আমি লাস্ট সেমিস্টারগুলোতে দেখে এসেছি, 2 জনই কোনো কাজ করে না, আর 2 জন, একজন হচ্ছে প্রজেক্ট বানায়, একজন স্লাইড বানায়। ঠিক আছে, এটা রেগুলার ব্যাচের প্রেজেন্টেশন এরকম হতে পারে না, এটা আপনার ইভিনিং এ মোটামুটি তাও অ্যাপ্রুভ করা যায়। তাও আমার কোর্সে আমি করি না সচরাচর, বাট স্পেশাল কনসিডারেশনে আনা যেতে পারে, কারণ আপনাদের ক্ষেত্রে এই কাজটা আমি করব না। সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হলো মঙ্গলবারের মধ্যে যদি আপনি আপডেটটা আমাকে না দিতে পারেন তাহলে কি হবে? মঙ্গলবার যদি আপনি আমাকে আপডেট না দেন তাহলে আপনার ক্লাস পারফরম্যান্সেরও মার্কস কাটা যাবে, আবার হচ্ছে প্রজেক্টের যে 10 মার্কস আছে ওইখান থেকেও নাম্বার কাটা যাবে, অর্থাৎ ওই 50 থেকে আমি মাইনাস করতে থাকবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার কারো কোনো কোশ্চেন থাকলে আপাতত আমাকে বলতে পারেন। ক্লাস টেস্টের ব্যাপারে আমি কিছুদিন পরে ডিসকাস করি, কারণ ক্লাস টেস্টটা হয়তো আমি নেক্সট উইকে থার্সডেতে একটা নিতে পারি। আপনাদেরকে যা যা পড়ানো হচ্ছে এর বাইরে কিছু মানে ক্লাস টেস্টে থাকবে না, বাট একটা সাডেন টেস্ট থার্সডেতে হওয়ার চান্স আছে এরপরে বৃহস্পতিবার। সবাই কি শুনছেন কথা? ওকে, তাহলে টুয়েসডের মধ্যে আমাকে প্রজেক্ট আপডেট দেয়, থার্সডেতে একটা ক্লাস টেস্ট হতে পারে, এই জিনিসগুলো মাথায় রেখে পড়ালেখা করতে থাকেন। হ্যাঁ, মানে ওই দিনই কি অ্যাবস্ট্রাক্ট দিতে হবে? হ্যাঁ, ওই দিন অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট বলতে যে বললাম প্রজেক্ট সামারি, কি নিয়ে কাজ করছেন এগুলো। আপনারা অ্যাবস্ট্রাক্ট টার্মটা ভুলে যান, কারণ ওইটা লিখতে গেলে আবার আপনাকে স্পেসিফিক ওয়েতে বলতে হবে, অত দরকার নেই, আপনি প্রজেক্ট সামারিটা করেন। আর ইকুইপমেন্ট লিস্ট ম্যান্ডেটরি, কারণ অনেকে হয় কি দেখা যাচ্ছে শুরুতে আমাকে বলে এক ধরনের প্রজেক্ট করবে, শেষে যেতে যেতে পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এজন্য আমাকে একবারে হচ্ছে ইকুইপমেন্ট লিস্ট সহ দিবে যে আমি এই ইকুইপমেন্টগুলোকে দিয়ে এই কাজটা করতে যাচ্ছি। আর এই কাজের আউটপুট এই ধরনের আসতে পারে, পসিবিলিটি আছে, ইন কেস হচ্ছে একটু এদিক হয় সেটা আমি কনসিডার করব। আর যদি এটার কোনো ব্যাকগ্রাউন্ডে স্টাডি করে থাকেন, যে আগে কোনো রিসার্চ ওয়ার্ক ছিল বা প্রজেক্ট ওয়ার্ক ছিল, ওগুলোর রেফারেন্স আমাকে দিতে হবে। বুঝে গেল? ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। প্রজেক্ট হচ্ছে ওই যে বললাম এনার্জি কনভার্সন 1 এর যে টপিকগুলো আছে, কোর্স আউটলাইন আপনাদেরকে দেখেন আমি গ্রুপে দিয়ে রাখছি, ওখান থেকে আপনি যে কোনো একটা পোরশন নিয়ে কাজ করতে পারেন, যে কোনো একটা স্পেসিফিক টপিকে কাজ করতে পারেন, সেটা ইচ্ছা। ম্যাম, এই প্রজেক্টটা কি শুধু আপনাকে দেখাবো নাকি এটা আবার কোনো মানে মার্কেটের জন্য শুধু কাজটা দেখান, আর প্রেজেন্টেশনের পরবর্তীতে হ্যাঁ, দুই ভাবেই হবে। আর প্রেজেন্টেশনের দিন এমনও হতে পারে ডিপার্টমেন্টের সব ফ্যাকাল্টি আমি আনতে পারি, তো আপনার প্রিপারেশনটা থাকবে একটু অ্যাডভান্স লেভেলে, তারপরে বাকিটা দেখা যাবে। এই প্রজেক্ট সিটি করতে পারবে। খাতায় কলমে থাকে 10 মার্কস, বাট আমি দেই হচ্ছে 15 মার্কস। কি ধরনের প্রজেক্ট? যেমন দেখেন, আগে একজন হচ্ছে একটা প্রজেক্ট করছিল এসি সোলার প্রায়োরিটি বেসড লোড কন্ট্রোল সিস্টেম, মানে হচ্ছে সোলারের সাথে আবার এসি সাপ্লাইটা দুইটাই থাকবে, কারণ আমাদের সোলার তো সবসময় কাজ করে না, তাই না? তো সোলার যখন সাপোর্ট দিতে পারবে না, সেখানে হচ্ছে আপনার এসি সোর্সটা সাপোর্ট দিবে। ওইখানেও কিন্তু ট্রান্সফরমারের একটা ইউজ থাকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট পোরশনে আপনার ট্রান্সফরমারটা ইউজ করতে হয় যে ভোল্টেজটাকে ডাউন করার জন্য। যে আমরা একটু আগে দেখলাম না, স্টেপ আপ থাকলে ডাউন করতে পারে, ডাউন থাকলে আপ করতে পারে। তো ওই যে এসি ভোল্টেজ যেটা 220 থাকে, ওইটাকে ডাউন করে 12 ভোল্টে আনার জন্য সেই ট্রান্সফরমারটা ইউজ করছিল। তো প্রজেক্টটা আপনার এই টাইপেরও হতে পারে, যে আপনি হচ্ছে যা যা করছেন এখানে একটা পোরশনে আপনি ওইটাকে ইউজ করছেন। কথা বুঝতে পারলাম? আচ্ছা, সবাই একটু ঠান্ডা মাথায় ওনার কথাটা শুনেন। ওনার কোয়েশ্চেনটা ছিল যে আমরা প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট করব, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন একটা প্রজেক্ট একজন করেছিল যে এসি সোলার প্রায়োরিটি বেস লোড কন্ট্রোল সিস্টেম, মানে হচ্ছে আপনার
ওই প্রজেক্টে এসি পার্ট যেটা এসি সাপ্লাই ছিল সোলারও ছিল। তো সোলার পাওয়ার কি সবসময় কাজ করতে পারে? যেমন আপনার রেনি ডেতে কিংবা হচ্ছে যদি সানলাইট ভালো না থাকে ওই সব জায়গায় করতে পারে না, রাতের বেলা করতে পারে। সো আইদার হচ্ছে আমার ব্যাটারিতে স্টোর করতে হবে, অথবা আমরা যদি দুইটা মার্ট সিস্টেমে কাজ করি যে এসিও সাপ্লাইও থাকবে ওইটাও থাকবে। তো যখন হচ্ছে আপনার সোলার দিতে পারবে না পাওয়ার তখন কি করবে? এসি থেকে নিবে। তো এসি কি করে 220 ভোল্ট সাপ্লাই করে, আর সোলারের ক্ষেত্রে কি ওটা ডিসি ভোল্টেজ, তাই না? আবার সোলারের ক্ষেত্রে আপনার হাইয়েস্ট ধরেন 10 থেকে 12 যদি আমি একটা প্রোটোটাইপ কনসিডার করে নেই, আর সাপ্লাই যেটা আসলে কি হয় 220 ভোল্টের সাপ্লাই আছে। তো সে যে কাজটা করেছিল এখানে হচ্ছে আপনার ওই যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ইউজ করে যে এসি টু ডিসি কনভার্সন, এদিকে আমি আপাতত যাচ্ছি না, একটা ট্রান্সফরমারের সাথে ইউজ করছিল। ট্রান্সফরমারের কাজটা কি ছিল? ভোল্টেজটাকে ডাউন করে দেয়া। তো এই যে ট্রান্সফরমারের যে পার্টটুকু এটা কি আপনার প্রজেক্টের বা কোর্সের সাথে মিলে যাচ্ছে না? তো চাইলে আপনারা এভাবেও করতে পারেন যে একটা বড় প্রজেক্টের একটা অংশ হিসেবে এই কোর্সে যা শিখছেন ওটা ইনক্লুড করলেন, ঠিক আছে? আবার এমনও হতে পারে যে আপনি এই কোর্সে যা শিখছেন ওগুলা নিয়েই কোনো একটা প্রজেক্ট করলেন। সো ইটস টোটালি আপ টু ইউ, বাট মেক শিওর এগুলোর মধ্যে যাতে কিছু না কিছু মিল সিমিলারিটিস থাকে। আপনি এখন যদি ধরেন ওই কি বলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে একটা প্রজেক্ট বানিয়ে চলে আসলেন তাহলে কিন্তু হবে না, বা মাইক্রো কন্ট্রোলার যে একটা রোবট কন্ট্রোল করে আমাকে দেখাই দিলেন সেটাও হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমি এতটুকুই বলতে যাচ্ছি যে আপনার কোর্সের সাথে রিলেভেন্ট এনি প্রজেক্ট অ্যাপ্রুভ হবে, এই জন্যই অ্যাবস্ট্রাক্টটা চেয়েছি। ওইটা দেখলে আমি বুঝতে পারবো যারা কি করতে চাচ্ছেন। আর কোনো কোয়েশ্চেন? স্লাইডগুলো একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ শিওর, আচ্ছা এখন বন্ধ করার দরকার নেই, তাহলে আমি নিজে সাথে সাথে দিয়ে দিচ্ছি।